আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। আমাদের প্রত্যেক দিন নতুন নতুন পর্বের মধ্যে আজকে আমাদের গেস্ট হিসেবে আছে তোমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত একজন আপু, যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করছে এবং তার একটা সবচেয়ে বড় একটা বিশাল একটা জার্নি আছে। আমরা তার গল্পগুলো সব কিছু শুনবো এবং আরেকটা জিনিস আমরা শুনবো। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সে একজন সেকেন্ড টাইম আসছিল, তার মুখ থেকে তার পরিচয়টা জানবো। আমি একটু, আপু তুমি তোমার পরিচয়টা দাও। আমি আতিয়ারা বিনতে আজিজ, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি 22-23 সেশনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম। আমি একজন সেকেন্ড টাইমার। আচ্ছা, তো সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো যে মানে এরকম সচরাচর খুবই কম দেখা যায়, যেটা হলো যে সেকেন্ড টাইমার হয়ে কোনো একটা অ্যাডমিশন টেস্টে, এরকম বড় একটা অ্যাডমিশন টেস্টে গিয়ে প্রথম স্থান অর্জন করা। এটা একটা সবচেয়ে বড় একটা ব্যাপার, ঠিক আছে, যেটা হয়তো বা আতিয়ারা জয় করতে পারছে। তো আমরা আতিয়ারা একটা একটা করে আস্তে আস্তে সকল গল্পগুলো শুনবো। প্রথমত আমি সবসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেক তো ব্যর্থ হয়ে গেছো, কিন্তু ব্যর্থতার পরও একটা বড় সুখের খবর হয়তো বা খুব সামনে অপেক্ষা করতেছে, যেটা তোমার আতিয়ারা আপুর জীবনেও ঘটে আসছে। সেটা কেমন হতে পারে সেটা তো জানবো। তার আগে আমি আরেকটা লাস্ট কথা বলে আমি আপুর কাছে যাব। সেটা হলো যে অ্যাডমিশন জার্নিতে তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর সব জায়গায় কম বেশি টপ করে আসছে। তারাও কিন্তু দিন শেষে কৃষিতে এক্সাম দিবে এবং তুমি যেখানে কোথাও চান্স পাওনি, তুমিও কিন্তু কৃষিতে এক্সাম দিবা। দিন শেষে যদি তোমার ওই ফ্রেন্ড সেও যদি চান্স পায় কৃষিতে, তুমিও যদি চান্স পাও কৃষিতে, দিন শেষে সে কিন্তু কৃষিতেই আসবে ভর্তি হতে এবং তুমিও কৃষিতে ভর্তি হবা। দিন শেষে দুইজনের অবস্থান কিন্তু সেম জায়গায় থাকবে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, এটা রেখেই তোমাকে এখন থেকে পড়াশোনা করতে হবে। তো আতিয়ারা, আমরা একটু শুরু করি, ঠিক আছে? তোমার অ্যাডমিশনের জার্নিটা কেমন ছিল আপু, একটু যদি বলতা, মানে প্রথমবারে যে ব্যর্থ হওয়াটা বা প্রথমবারে তোমায় অনেকগুলো তো ভুল ছিল বা নিশ্চয়, তো একটু প্রথম থেকে তোমার জার্নিটা একটু প্রথম থেকে একটু বলে আসো। আমি যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, আমার একটা অ্যাডমিশন জার্নিটা তো অনেক লং। হ্যাঁ, এই অনেক। টাইমে অনেক ডিপ্রেশনে পড়ছি, অনেক হতাশার মধ্যে, অনেক ইয়ের সমস্যার মধ্যে ছিলাম। কিন্তু কিন্তু প্রথমবার ব্যর্থ হওয়ার কারণটা কি, বা প্রথমবারে কি কোথাও পরীক্ষা দেওয়া হয়নি তোমার? না, আমার মেন টার্গেট ছিল মেডিকেল। তো হ্যাঁ। আমি একদম মেডিকেল এরমভাবেই ছিলাম যে আমি মেডিকেল ছাড়া কোথাও পরীক্ষাই দেব না। আচ্ছা। ইভেন আমি ঢাকার ভার্সিটির ফর্ম ফর্মটাও তুলো তুলি না। নাই যে না আমি আচ্ছা। পরীক্ষা দিব না। তো একটু ফ্যামিলি প্রবলেমের জন্য আর আমার আমার প্রিপারেশনে একটু ঘাটতি ছিল, যার জন্য আমি ফার্স্ট টাইমে মেডিকেলে আর হয়নি। আচ্ছা, আচ্ছা। তো তোমার প্রথমবার ব্যর্থ হওয়ার পরে এমন কি হয়েছিল যে তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট, বা এই যে অনেক সময় থাকে কি, অনেকটা ফার্স্ট টাইমে যারা হয় না তাদের কি ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট দেয় না, আশেপাশের পরিবেশটা এক ধরনের একটা গম্ভীরতা কাজ করে যে না আমি সেকেন্ডবার পরীক্ষা দিব কি দিব না, বা একটা থাকে না যে একটা এরকম কেমন একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যায়, তোমার ক্ষেত্রে কি সেটা হয়েছিল? এরকম হয় নাই, কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু একটু ভালো রেজাল্ট করে আসছিলাম, তো ফ্যামিলির এক্সপেকটেশন ছিল যে ফার্স্ট টাইমে হয়তো বা কোথাও চান্স পেয়ে যাব, বা মেডিকেলে এমন এক্সপেকটেশন ছিল যে আমার মেডিকেলেই হবে। তো এই ক্ষেত্রে আমিও যেমন ধাক্কা খাইছি, আমার ফ্যামিলিও একটা ধাক্কা খাইছে, কিন্তু ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পাইছি, আর ফ্যামিলির সাপোর্ট পাওয়ার জন্য আজ আমি এই পর্যায়ে আসতে পারছি। আচ্ছা, যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা তুমি বলো যে প্রথমবার তোমার তিনটা ভুল হয়েছিল, এমন তিনটা ভুল কি বলতে পারবা যে যে তিনটা ভুলের কারণে তোমার প্রথমবার চান্স হয়নি, বা কোন জিনিসগুলোতে তোমার ঘাটতি ছিল? প্রথমবার বলতে আমি ধরো। অনেক এক্সাম হলে যে কাজটা আমি করছি, আমি অনেক নার্ভাস ছিলাম। আচ্ছা। এই ভুলটা আমার মেন, যে আমি অনেক নার্ভাস ছিলাম। এর কারণে অনেক শিক্ষার্থীদের এই হ্যাঁ। ধরনের চান্সগুলো মিস মিস হয়ে থাকে, এটা বেশিরভাগ জি। শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে প্রস্তুতি ভালো থাকার পরেও এই যে এক্সাম হলের যে পরিবেশটা ওইটা কন্ট্রোলে না থাকার কারণে, তাই তো এরকম হ্যাঁ, ব্যাপারটা? আচ্ছা, এখন সেকেন্ড টাইম যখন তুমি প্রস্তুতিটা শুরু করছিলা, তো ওই টাইমে আসলে তুমি কিভাবে পড়াশোনা শুরু করছিলা, বা কিভাবে তোমার জার্নিটা ছিল কিরকম? সেকেন্ড টাইমে তো আমি আবার মেডিকেলের জন্য চেষ্টা করছি। মেডিকেল যখন হয় নাই, তখন আহ, আমিও দেশের বাইরে চলে যেতে চাইছি, কিন্তু আমার আম্মু বলছে যে একটা কোথাও চান্স পাও, তারপরে দেখাই দাও যে তুমি পারবা, এরকম একটা আম্মু আমার কথা বলছিল। তো এই কথাটা মাথায় রেখে আমি ভাবলাম যে না, আমার একটা কিছু একটা করার লাগবে। তো তখন থেকেই আমি যেই সাবজেক্টটা নিতাম ওই সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করে টপিক ওয়াইজ টপিকগুলো দেখতাম যে কোন টপিক থেকে কোয়েশ্চেনগুলো হইতাছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই মানে টপিকগুলো। কনসেপ্ট নিয়ে তুমি হ্যাঁ। বেশি ফোকাসে জি। রাখছিলা, হ্যাঁ। আর প্রশ্ন ব্যাংক সলভ করতাম।
আর প্রচুর কুইজ এক্সাম দিয়েছি আর কি। হ্যাঁ, এটা সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলা আসলে এই যে যারা টপ করতেছে তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্তেছো যে আসলে কনসেপ্ট ক্লিয়ারের গুরুত্ব আসলে কত বেশি, মানে কত বেশি এটা মানে বলা বাহুল্য। তবে প্রশ্ন ব্যাংক সলভ, আচ্ছা প্রশ্ন ব্যাংক সলভটাকে আসলে কি মানে টাইপ ওয়াইজ করাটা উচিত, নাকি ধরো একেবারে সব পড়াশোনা শেষ করার পরে গিয়ে না না, আমার মনে হয় টপিক ওয়াইজ করলেই বেশি বেটার হয়। সেটা কি তুমি করছিলে? হ্যাঁ, আমি টপিক ওয়াইজ করছি। তো এরকম সফলতার পিছনে কিন্তু ছোট্ট ছোট্ট কারণের পাশাপাশি এই কারণগুলো সবচেয়ে বড় ফোকাসে থাকে যে প্রশ্ন ব্যাংক সলভের গুরুত্বটা, ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংক সলভটাকে অনেক ভালো মতো ফোকাসে তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? আর এক্সাম দেওয়াটা আসলে গুরুত্ব কত বেশি? কারণ এক্সাম আমরা দেখা যায় যে অনেক জানা জিনিস ভুল করে ফেলি। তো এই এক্সামটা দিলে আমাদের ওই ভুলটা মনে থাকে যে আমি এই ভুলটা করছি। তো এক্সাম দিলে ওই ভুলগুলো আমরা পরবর্তীতে আমাদের ওইটা মনে হয় যে আমি এই ভুলটা করছি, এটার উত্তরটা এটা। তো এর জন্য আমরা অনেক আগায় যেতে পারি। খুবই ভালো একটা পয়েন্ট যে এক্সাম বেশি দিলে যেটা হয় যে অনেক ধরনের ভুলগুলো তোমরা পাও, এবং সেই ভুলগুলো থেকে পরীক্ষার হলে গিয়ে কখনো এই জিনিসটা আর ভুল হয় না। তার মানে কি এক্সাম যত বেশি দিবা তত নিজের ভুলগুলো বের হবে এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে, তাই তো? এখন তোমাদেরকে আরেকটা একটু বিষয় বলে রাখি একটু সংক্ষেপে, আসলে সেটা হলো যে আমাদের কিন্তু এই বছর কৃষি উচ্চ পূর্ণাঙ্গ কোর্স মানে কৃষি বেস 4.0 লঞ্চ হয়ে গেছে। এটা শুধুমাত্র কৃষিকে ডেডিকেট করে পড়ানো হবে, বাট এই ব্যাচের মাধ্যমে তোমার রাবি, জাবি এবং চবির প্রস্তুতি কমপ্লিট হবে। এইখানের মধ্যে টিচার প্যানেলে আমি নিজে ম্যাথের দায়িত্বে থাকবো, আমার সাথে থাকবে ফিজিক্সের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টর, তোমরা সবাই চিনো, যাকে ওয়ান শট খ্যাত বলা হয়, আশিক ভাইয়া থাকবে। কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া থাকবে, যার ক্যাম্প শট তোমরা ক্লাস করে আসছো এবং কেমিস্ট্রি যাকে বস বলা হয়, এবং বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া থাকবে, যার ক্লাস তোমরা অনেক 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 করছো, যার শর্ট টিক্স অনেক ক্লাস করছো, এবং ইংরেজি তোমরা সত্য ভাইয়াকে পেয়েছো। সত্য ভাইয়ার অলরেডি একটা ক্লাস খুবই ভাইরাল বা হিট হয়ে গেছে ইংরেজি ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমরা রিভিশন কমপ্লিট করো। তো এই হলো আমাদের টিচার প্যানেল, এবং আমরা এখানের মধ্যে ক্লাস নিব, এক্সাম নিব, গাইডলাইন সেশন সবকিছু থাকবে। আমরা মোটামুটি এই যে আমি তোমাদের রাকিব ভাই এবং সত্য ভাই হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে আলাদা করে মেন্টর প্যানেল হিসাবে বা আমাদের মেন্টর সেশন হবে তিনটা, যে তিনটা সেশন আমরা তোমাদের সকল প্রবলেম নিয়ে কথা বলবো 10-12 ঘন্টা যতক্ষণ লাগে, প্রত্যেকের প্রবলেমগুলো আমরা সলভ দিব, এবং পাশাপাশি 3 দিন আমরা এই মেন্টরশিপ কার্যক্রম চালু রাখবো, এবং তার পাশাপাশি তোমার আলাদা নিজস্ব মেন্টর থাকবে কৃষি বিশ্ববিদ্যালয়। এই পুরো কোর্সে আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1050 টাকা। তবে বড় বিষয় হলো যে আমাদের কিন্তু এখন সীমিত সময়ের অফার চলতেছে 999 টাকা। তবে আরেকটা বড় বিষয় হলো যে 1050 টাকার মধ্যে তোমাদের সবচেয়ে আমাদের প্রচলিত যে ম্যাথ বইটা, এগ্রি বুস্টার ম্যাথ বুক, তোমাদের অনেকের ম্যাথের ভয় থাকে, তো এই বইটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে। আমি একটু সংক্ষেপে দেখাই দিই। এই হলো আমাদের এগ্রি বুস্টার ম্যাথ বুকটা। এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা তোমরা পেয়ে যাবা প্রথম 1000 জন যারা কোর্সে প্রথম এনরোল করবে, সেই 1000 জন পেয়ে যাবে, কিন্তু এরপরে আর কাউকে দেওয়ার সুযোগ থাকবে না, কারণ আমরা বইটা কিন্তু সীমিত সংখ্যক 1000 জনটাই ছাপিয়ে ফেলছে। এই হলো কথা। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের ক্লাসগুলো প্রথমে মেডিকেলের আগে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি অনেকগুলো ক্লাস নিয়ে রাখবো, তবে মেডিকেলের পরে আমরা ফিজিক্স, ম্যাথ এবং ইংরেজি ক্লাসকে মেইনলি ফোকাস দিব, এবং অর্গানিকটা আমরা মেডিকেলের পরে রাখতেছি। এইভাবে আমরা সাজাচ্ছি আমাদের ব্যাচগুলো। তো তোমরা যারা দ্রুত যুক্ত হও না, এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। যুক্ত হতে বা বিস্তারিত জানতে 013147700610, এবং এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবা, তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমাদের জাহাঙ্গীরনগর ডি এর কিন্তু তোমাদের হলো লাস্ট ফাইট ব্যাচটাও চলতেছে, ক্লাস, রিভিশন ক্লাস, এক্সাম, এবং আমাদের থাকবে কি, আমাদের থাকবে ম্যাটেরিয়ালস। এই সবগুলো মিলে আমাদের মানে একেবারে নিম্ন একটা ফি দিয়ে আমাদের কিন্তু ওই ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের রিভিশন ক্লাসগুলো শুরু হবে আমাদের মেডিকেলের পরে 13 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। যারা ওই ব্যাচে যুক্ত হবে, এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিলেই হবে। ওই ব্যাচের কোর্স ফি হলো 569 টাকা। তবে খুশির সংবাদ হলো যে প্রথম 600 জনের জন্য 450 টাকা। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। এবং আরেকটা এখন অফার চলতেছে, জেও 50 কুপন ইউজ করলে তুমি 399 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে। তাই কুপন নিতে চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, কারণ এটা হবে তোমাদের জন্য একটা বেস্ট কোর্স। যার যেটা লাগবে, যে কৃষিতে ভর্তি হতে চাও কৃষি কোর্সে, যার মাধ্যমে তোমার রাবি, জাবি, চবিও কমপ্লিট হয়ে যাবে, আর যে জাহাঙ্গীরনগর ডিকে ডেডিকেটেড টার্গেট করতে চাও, তার জাহাঙ্গীরনগর ডিটা হবে এই কোর্সের মাধ্যমে। টার্গেট আমাদের কৃষি মানে যেমন মেসন, তেমনি টার্গেট আমাদের জেও মানেই হোক মেসন। এই জন্য আমরা এত কম ফি দিয়ে তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আমাকে বলো আতিয়ারা, যে তুমি তো হলে আসছো, ক্যাম্পাসে আসছো, এবং ক্যাম্পাসে আশেপাশে তোমার অনেক ফ্রেন্ডকে দেখো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, আবার অনেকে আছে আমাদের ক্যাম্পাসের মধ্যে বুয়েটের লাস্টের ইউআরপি এগুলো সেরে আসছে, লাস্টের মেডিকেলগুলোতে না কি এখানে পড়তেছে, ডেন্টালে না কি এখানে পড়তেছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, সিকেরুয়েট, বুটেক্স, সাস্ট সব জায়গা ছেড়ে এখানে আসা, আর তুমি কোথাও না চান্স পেতে 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 এখন কৃষিতে প্রথম। এই জিনিসটা অনুভূতি কেমন? ভাই, এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। আমি আসলে অনেক লাকি, মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি কোথাও চান্স না পাওয়ার পরেও আমি অনেক ভালো ভালো স্টুডেন্টদের সাথে আর কি পড়তে পারতাছি। তা শুধু পড়তেছো না, তুমি প্রথম হয়েছো, মানে একেবারে রোল মডেল বলতে গেলে যে কৃষিতে তুমি ফার্স্ট হয়েছো, জিনিসটা এমন, তাই না? জি ভাইয়া। এই যে কৃষিতে প্রথম হয়েছিল যখন, বা রেজাল্টটা পেয়েছিল যখন, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল, বা কাকে সবার আগে রেজাল্টটা জানিয়েছিলা? আমার আম্মুকে। মানে আমি বুঝতে পারতেছিলাম না যে সত্যি আমি ফার্স্ট হয়েছি কিনা। আমি বারবার রুলটা মিলাইতেছিলাম, আমি ভাবতেছিলাম যে না, এটা মনে হয় আমার রুল না, কিন্তু আমি কান্না করে দিয়েছিলাম লিটারালি। আচ্ছা। এখন আরেকটা কথা আছে যে পরীক্ষা দিকে কখনো মনে হয়েছিল যে ফার্স্ট হবা কৃষিতে? না ভাইয়া, আমি পরীক্ষা হল থেকে বের হয়ে আব্বু জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে পরীক্ষা। আমি বলছি যে হয়তো বা একটা সিট পাবো,
মানে এরকম করে একটা কথা বলছিলাম যে হয়তো বা একটা সিট একটা হতে seat পারে। থেকে প্রথম হয়ে যাওয়া। হ্যাঁ, এটা আসলে মানে চিন্তা করা না, হয়নি। চিন্তা করার মতো ছিল না। আচ্ছা, এখন তোমার তো অনেক নতুন নতুন জুনিয়ররা তোমাকে দেখবে এবং তারাও আসতে চাইবে, যে আবার অনেকে স্বপ্ন দেখবে যে আমিও ফার্স্ট হব, ঠিক ঠিক না? জি। এখন তারা আসলে ফার্স্ট হওয়ার জন্য তোমার পরিকল্পনা মতো দুইটা কাজ করতে হবে বেশি বেশি, সেটা কি হতে পারে? আমার মতে হলো যে সাবজেক্টটা পড়বে সেটার কনসেপ্ট ক্লিয়ার করে ওই টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইজ করে, আর প্রচুর এক্সাম দেওয়া। আমার মেন কথা থাকবে যে প্রচুর এক্সাম দিতে হবে। এক্সাম দিলে যে কোয়েশ্চেনগুলো ভুল করবে ওগুলো আবার কোথা থেকে ভুল করলে ওগুলা ওই জায়গাগুলা বের করতে হবে। বের করলে আচ্ছা, তো এখানে আতিয়ারা একটা কথা বলছিল যে প্রচুর এক্সাম দেওয়া এবং কনসেপ্ট ক্লিয়ার, এই দুইটা জায়গার কথা আতিয়ারা বলছে, যে যার মাধ্যমে তুমিও হয়তো বা আতিয়ারার মতো এরকম একটা সকল জার্নিতে আসতে পারো। অনেক তো ব্যাপার। আতিয়ারা, তুমি কি অ্যাডমিশন টাইমে আমার কখনো কোনো ভিডিও দেখছিলা? জি ভাইয়া। আচ্ছা, এরকম প্রত্যেকটা মানুষের জীবনে মানে একটু হলেও মেসন হয়তো বা অ্যাডমিশন জার্নিতে কৃষির জন্য কাজ করে আসতেছে, তো শেষ পর্যায়ে চলে আসছে, ঠিক আছে? তুমি এখন মানে তুমি তো এখন সামনে একজন কৃষিবিদ হবা এবং অনেক বড় কিছু হবা, আমরা এটা সবসময় প্রত্যাশা করি। তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে একটা সাজেশন দিবা একদম শেষ পর্যায়ে। আমি বলবো তোমরা হতাশা হয়েও না, যদি পরিশ্রম করো, পরিশ্রমের সাথে আল্লাহ আছেন, তো পরিশ্রম করে যাও, সফলতা আসবেই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমার বিশ্বাস দেখা হবে তোমাদের সাথে এই অবস্থায়, এই আপুদের জায়গায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।